আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইকোলজি এক্সপার্ট উইথ ত্রিঞ্চন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আমি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যক্তিত্ব অধ্যায় হতে অপ্রক্ষেপণমূলক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস যে টপিক ছিল সেটা ছিল প্রক্ষেপণমূলক অভিজ্ঞতা। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসটা দেখোনি, আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট হতে প্রক্ষেপণমূলক অভিজ্ঞতা দেখে নিও। তাহলে আসো আমরা শুরু করি অপ্রক্ষেপণমূলক অভিজ্ঞতা সম্পর্কে। প্রক্ষেপণমূলক অভিজ্ঞতা ব্যতীত বা অভিজ্ঞতা ছাড়া ব্যক্তিত্ব পরিমাপের অন্যান্য অভিজ্ঞতা সমূহকে অপ্রক্ষেপণমূলক অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা হয়। এই ধরনের কয়েকটি প্রধান অভিজ্ঞতা হলো কি কি একটু দেখে নিই। নাম্বার কতে আছে সাক্ষাৎকার বা ইন্টারভিউ, কতে আছে রেটিং স্কেল, গতে আছে পরিস্থিতিমূলক অভিজ্ঞতা বা সিচুয়েশনাল টেস্ট, গতে আছে ব্যক্তিত্ব প্রশ্নমালা বা পার্সোনালিটি ইনভেন্টরি। নিম্নে এই অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটু ডিটেলস বর্ণনা করব। প্রথমে আসি সাক্ষাৎকার বা ইন্টারভিউ। আগে বলে নিই যে সাক্ষাৎকার বা ইন্টারভিউ হচ্ছে কিন্তু একটা প্রাচীনতম পদ্ধতি। এটা অনেক আগে থেকেই এই সিস্টেমটা চলমান, মানে এইভাবেই অভিজ্ঞতা করা হয়ে থাকে। এটা দীর্ঘদিন ধরে চলমান আছে। এখন আসি যে ব্যক্তিত্ব মূল্যায়নের প্রাচীনতম সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতি। একে অবজারভেশন মেথড বা পর্যবেক্ষণ পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে অভিজ্ঞক ব্যক্তিকে সামনাসামনি বসিয়ে তার সাথে কথা বলেন এবং তার ব্যক্তিত্ব বিষয়ের উপর নানা ধরনের আলোচনা করে থাকেন। তার মানে কি, যে এই যে সাক্ষাৎকার পদ্ধতি, এই পদ্ধতিতে অভিজ্ঞক এবং অভিজ্ঞার্থী, মানে অভিজ্ঞক হচ্ছে যিনি বিভিন্ন টপিক সম্পর্কে বা তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে বা তার কাছ থেকে বিভিন্ন ডেটা কালেকশন করেন বা ইনফরমেশন নিয়ে থাকেন। হ্যাঁ, এর জন্য উনি কি করেন, অভিজ্ঞার্থীকে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন বা বিভিন্ন তথ্য জানতে পারেন। আচ্ছা, এখন কিভাবে বসবে? অভিজ্ঞক এবং অভিজ্ঞার্থী সামনাসামনি বসবে, অর্থাৎ অভিজ্ঞক এবং অভিজ্ঞার্থীর সাথে যেন আই কন্ট্যাক্ট ঠিক থাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে অভিজ্ঞককে, যেন অভিজ্ঞার্থী কোনো কিছু হাইড না করে বা কোনো তথ্য হাইড না করে। অর্থাৎ অভিজ্ঞার্থীকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হচ্ছে বা তার কাছে যা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে সে সম্পর্কে সে যেন ইজিলি ভাবে এবং সত্য কথাগুলো বলে দেয় এবং সঠিক উত্তর দেয়। এর জন্যই কিন্তু সামনাসামনি বসে একটা ঠিক রাখতে হবে। আচ্ছা, সাক্ষাৎকার কিভাবে নেওয়া হয় একটা ছবি দেওয়া আছে। একজন সাক্ষাৎকার নিচ্ছেন আর একজন সাক্ষাৎকার দিচ্ছেন। ঠিক আছে, আই কন্ট্যাক্ট ঠিক আছে, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে এবং যে অভিজ্ঞার্থী সে কিন্তু তাকে বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছে। প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করার পদ্ধতিকে সাক্ষাৎকার বলে। এই আলাপের মাধ্যমে, মানে অভিজ্ঞক এবং অভিজ্ঞার্থীর আলাপের মাধ্যমে ব্যক্তির বিভিন্ন অনুভূতি, মানে ফিলিংস গুলো, তার মনোভাব, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছা প্রভৃতি বিষয় সম্পর্কে একটি মোটামুটি ধারণা গঠনের চেষ্টা করা হয়, অর্থাৎ অভিজ্ঞক পেয়ে থাকে। সাক্ষাৎকারের সময় অভিজ্ঞার্থী মানে ব্যক্তি কি বলে, অভিজ্ঞার্থীর বাচনভঙ্গি কেমন, কণ্ঠস্বরটা কেমন, কণ্ঠস্বর কি হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, ভয় ভয় পাচ্ছে কিনা, বা কণ্ঠস্বর কিনা, কর্কশ কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তার উত্তেজনা, মানে অভিজ্ঞার্থীর উত্তেজনা, সে কোশ্চেন করলে কেমন মানে বিহেভিয়ারটা কেমন করতেছে, উত্তেজনামূলক না প্রশমন না স্বাভাবিক, এটাই হচ্ছে কথা। এবং কোন বিষয় সম্পর্কে কিছু না বলার জন্য ব্যক্তি কোনো সতর্কতা অবলম্বন করছে কিনা, এই সমস্ত বিষয়ের উপর অভিজ্ঞক সূক্ষ্ম অবজারভেশন চালিয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। বিভিন্নভাবে সাক্ষাৎকার নেওয়া যেতে পারে, যেমন পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার। পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার কি? এ ধরনের সাক্ষাৎকারে প্রশ্নগুলো এবং তার ধারা পূর্বেই সুনির্দিষ্ট করা থাকে, অর্থাৎ যিনি অভিজ্ঞক তিনি সাক্ষাৎকার নেওয়ার জন্য আগে থেকেই প্রশ্নগুলো রেডি করে থাকেন এবং কোন বিষয় সম্পর্কে জানবে
সে সম্পর্কে সুনির্দিষ্ট প্রশ্ন করা থাকে। সাক্ষাৎকার গ্রহণকারী উক্ত প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রদানকারীর কাছে উত্থাপন বা প্রেজেন্টেশন করেন এবং উত্তরগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করেন, অর্থাৎ অভিক্ষার্থী কি উত্তর দিল সেগুলো নোট করে থাকেন। সাক্ষাৎকারের মাধ্যমে যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে বা হয় সেগুলো পূর্বেই চিহ্নিত করা হয়ে থাকে, অর্থাৎ অভিক্ষক যে বিষয়ে তথ্য নিতে চাবেন ওই বিষয় সম্পর্কে কিন্তু আগে থেকেই কোশ্চেনগুলো ওকে করা থাকে, রেডি করা থাকে। সাক্ষাৎকার প্রদানকারী সকলকে একটি নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা করে। এক্ষেত্রে আলোচনার ধারা সিকোয়েন্সটা একটি নির্দিষ্ট গতিতে অগ্রসর হয়। নাম্বার 2, অনির্ধারিত সাক্ষাৎকার। পূর্বে কোনো সুনির্দিষ্ট প্রশ্নমালা থাকে না। সাক্ষাৎকার গ্রহণকারী তার ইচ্ছা মতো যে কোনো প্রশ্ন সাক্ষাৎকার দাতাকে করতে আচ্ছা, অর্থাৎ অভিক্ষার্থীকে তার ইচ্ছা মতো কোশ্চেন করতে পারেন। এক্ষেত্রে আগে থেকেই কোনো পূর্ব পরিকল্পনা মাফিক কোনো কোশ্চেন রেডি করা থাকে না। সিচুয়েশন বুঝে কিন্তু অভিক্ষার্থীকে কোশ্চেন করে থাকে না। অর্থাৎ অনির্ধারিত সাক্ষাৎকার পর্বে সাক্ষাৎকার গ্রহণকারী স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন এবং উত্তর সমূহ ফুটিয়ে বিশ্লেষণ করতে পারেন। নাম্বার 3, চাপমূলক সাক্ষাৎকার। ব্যক্তিকে এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে ব্যক্তির মধ্যে তীব্র মানসিক চাপের সৃষ্টি হয়, অর্থাৎ স্ট্রেস তৈরি হয়, তার মধ্যে মানসিক স্ট্রেস তৈরি হয়। চাপমূলক পরিস্থিতিতে ব্যক্তি কি ধরনের আচরণ করে, মানে ব্যক্তি কি ধরনের আচরণ করে তা লক্ষ্য করা হয়। এই মানসিক চাপ একটি অন্তর্বর্তী চলের মতো কাজ করে, অন্তর্বর্তী বা মধ্যবর্তী চল। আচ্ছা, এই যে চাপমূলক সাক্ষাৎকার, অভিক্ষার্থী এমন কিছু কোশ্চেন করেন যেখানে অভিক্ষার্থী মেন্টাল স্ট্রেসের মধ্যে পরিস্থিতির মধ্যে তৈরি হয় সময় এবং মেন্টাল স্ট্রেসের মধ্যে এসে পড়ে যায়। ওই পরিস্থিতিতে কিন্তু তার আচরণ অবজারভেশন করা হয়। আর এই আচরণ বলা হচ্ছে যে এই মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস এক ধরনের অন্তর্বর্তী চলের মতো কাজ করে। আমরা জানি চল 4 প্রকার: অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, অন্তর্বর্তী বা মধ্যবর্তী চল এবং বাহ্যিক চল। আচ্ছা, তাহলে মানসিক চাপটা হচ্ছে এখানে অন্তর্বর্তী চলের মতো কাজ করে। নাম্বার 4, ক্লান্তিমূলক সাক্ষাৎকার। ক্লান্তিমূলক সাক্ষাৎকারে ব্যক্তিকে মানে অভিক্ষার্থীকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে ব্যতিব্যস্ত এবং ক্লান্ত করা হয়। তার মধ্যে এক ধরনের একঘেয়েমিপনা চলে আসে, হয়তো রাগও হতে পারে। এই টাইপের ব্যক্তি ক্লান্ত হলে তার মানসিক প্রতিরোধ ব্যবস্থা সমূহ ভেঙে পড়বে এবং তার অসঙ্গতিগুলো ধরা পড়বে। অর্থাৎ ব্যক্তি যখন মানসিকভাবে হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, তখন কিন্তু সে তার বিহেভিয়ার কিন্তু স্বাভাবিক থাকবে না। তখন তার যে ওই ধরনের পরিস্থিতিতে সে কোন ধরনের বিহেভিয়ার করে থাকে এবং কোন ধরনের ব্যক্তিত্ব তার মধ্যে ফুটে ওঠে, সেই ধরনের প্রবলেম গুলো বা অসঙ্গতি গুলো কিন্তু ওই সময় ধরা পড়বে, মানে সে ধরনের বিহেভিয়ার করে ফেলবে অভিক্ষার্থী। এভাবে ব্যক্তির বা অভিক্ষার্থীর বাহ্যিক আচরণের আড়ালে লুকায়িত তার তৃষ্ণা বা দৃষ্টিভঙ্গি, আউটলুকিং অথবা মানসিক যে দুর্বলতা, এগুলো নির্ণয় করা যেতে পারে। সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্তিত্ব পরিমাপ করতে হলে ব্যক্তির কর্ম সম্পাদন সম্পর্কে অভিজ্ঞ ব্যাখ্যাকারকের প্রয়োজন হয়। অভিক্ষক যদি বিচক্ষণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হন এবং তিনি যদি নিরপেক্ষতা বজায় রাখতে পারেন, তাহলে সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি হয়। অবশ্য ব্যক্তিত্বকে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো পরিমাণবাচক ব্যাখ্যা দিতে পারেন না, তাই বস্তুনিষ্ঠ এবং ব্যক্তি কেন্দ্রিক উভয় পদ্ধতির সাহায্যে প্রাপ্ত ব্যক্তিত্বই বেশি নির্ভরযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বুঝলাম? এটা বলছে যে সাক্ষাৎকারের মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে ব্যক্তিত্ব পরিমাপ করতে হলে ব্যক্তির কর্ম সম্পাদন মানে তার কাজের মাধ্যমে তার ব্যক্তিত্ব নিরূপণ করা সম্পর্কে অভিজ্ঞ ব্যাখ্যাকারকের প্রয়োজন, অর্থাৎ অভিজ্ঞকের প্রয়োজন হয়। অভিজ্ঞক যদি বিচক্ষণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হন, মানে ট্রেন আপ হন, তাহলে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে যদি পারেন। নিরপেক্ষতা বলতে কি বোঝানো হয়েছে? যে এখানে কোনো ধরনের তিনি পক্ষপাত অবলম্বন করবেন না, অর্থাৎ
নিয়মের মধ্যে যে ধরনের কোশ্চেন করে যেহেতু দরকার সেগুলোই উনি নিবেন, ডেটা গুলো কালেকশন করবেন বা তথ্যগুলো নেবেন। এভাবে যদি হয় তাহলে সেটা কি হয়, অ্যাকুরেট হয়। অ্যাকুরেট তথ্যগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু প্রাপ্ত তথ্যগুলো 100% নির্ভরযোগ্য হয়। মানে এই তথ্যের উপর ডিপেন্ড করে, নির্ভর করে কিন্তু এটা ফলাফল নিরূপণ করা যায় বা পাওয়া যায়, এবং সেটা বিজ্ঞানসম্মত হয়ে থাকে। আমরা এটাকে বলি বিজ্ঞানসম্মত উপায়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, তাই বস্তুনিষ্ঠ এবং ব্যক্তি কেন্দ্রিক উভয় পদ্ধতির সাহায্যে প্রাপ্ত ব্যক্তিত্ব বেশি নির্ভরযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি তোমরা ধারণা পেয়ে গেছো যে অপ্রক্ষেপণমূলক অভিজ্ঞতা সমূহ কি কি, সেগুলো আলোচনা করলাম। বাদ বাকি যেগুলো আছে নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে। আমি খুব শীঘ্রই নেক্সট ক্লাসটা দেবো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।